আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বই থেকে আজকে আমি আলোচনা করব পরিচ্ছেদ ২৭ বচন। বচনের ইংরেজি হচ্ছে নাম্বার। তোমরা নাম্বার পড়েছো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, অর্থাৎ এক বচন, বহু বচন। বচন মানেই হচ্ছে সংখ্যার ধারণা। আমরা বচন দিয়ে সংখ্যার ধারণা বা পরিমাণ বুঝতে পারি। যেমন শিক্ষক, এটা দিয়ে এক বচন বোঝায়, কিন্তু যখন আমি বলবো শিক্ষকবৃন্দ, তখন সেটা কি বোঝাবে? বহু বচন বোঝাবে। তাহলে দেখো, আমরা যখন কোনো বিশেষ্য বা সর্বনাম দ্বারা কোনো সংখ্যা বুঝি, তখন সেটাকে বলা হয় বচন। যেমন দেখো, এখানে বলা আছে একের বেশি সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয় সেগুলোকে বচন বলে। আচ্ছা, এত কঠিন করে না করে তোমাদের বোঝার জন্য আমি একটু বলি। বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে যা যুক্ত হয় এবং যেটা দ্বারা সংখ্যা বোঝায় সেটাই হচ্ছে বচন। এখানে লগ্নক, তোমাদের মনে আছে, লগ্নক হচ্ছে শব্দের সঙ্গে যা যুক্ত হয়, যে শব্দাংশ যুক্ত হয় সেটা হচ্ছে লগ্নক। আর বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে লগ্নক যুক্ত হয়ে একের বেশি সংখ্যা বোঝালে তাকে বলা হয় বচন। যেসব শব্দের সঙ্গে বহুবচন লগ্নক যুক্ত হয় না সেগুলোকে একবচন শব্দ, এবং যেগুলোর সঙ্গে বহুবচন লগ্নক যুক্ত হয় সেগুলোকে বহুবচন শব্দ বলা হয়। তাহলে দেখো, এখানে পেলাম আমরা বচন, এক বচন এবং বহু বচন। অর্থাৎ যে শব্দের সঙ্গে এক বচন বোধক শব্দাংশ যুক্ত হয় বা বহুবচন বোধক লগ্নক যুক্ত হয় না সেটা হচ্ছে এক বচন, আর যে শব্দের সঙ্গে বহুবচন বোধক লগ্নক যুক্ত হয় সেটা হচ্ছে বহুবচন শব্দ। যেমন শিক্ষক, এখানে কোনো লগ্নক যুক্ত হয় নাই, এটা হচ্ছে এক বচন। কিন্তু বইটি বা বইটা, এখানে বইটা কোথায় হারিয়ে গেল এটা যদি বোঝায়, এটাও কিন্তু এক বচন, কারণ এখানে বইটা একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছে, আর নির্দিষ্ট করে বোঝালে সেটা কিন্তু এক বচন হয়। ঠিক আছে, এরপরে বহুবচন লগ্নক আমরা দেখি। মাঝিরা নৌকা চালায়, কলমগুলোর দাম অনেক। এখানে দেখো, মাঝি এই শব্দের সঙ্গে রা লগ্নক যুক্ত হয়েছে, এটা বহুবচন বোঝাচ্ছে, মাঝিরা। আবার কলমগুলো, এখানে গুলো লগ্নক দিয়েও বহুবচন বোঝাচ্ছে। তাহলে দেখো, এক বচন বহুবচন জানলাম। এরপর দেখি আমরা রা, এরা, গুলো, গুলি, দের ইত্যাদি লগ্নক যুক্ত হলে শব্দটির বহুবচন হয়। আচ্ছা, কিছু কিছু শব্দ আছে যেগুলো বহুবচন বোঝায়, যেমন রা, এরা, গুলাগুলি, দের, গুলো, গুলি, দের, এগুলো হচ্ছে বহুবচন বোধক লগ্নক। তোমাদের প্রশ্ন হতে পারে, নিচের কোনটি বহুবচন বোধক লগ্নক? ঠিক আছে, রা, এরা, গুলো, গুলি, দের, এগুলো হচ্ছে বহুবচন বোধক লগ্নক। ছাত্ররা, ধনীরা, ভাইয়েরা, শিক্ষকেরা, ফুলগুলো, গরুগুলো, বইগুলো, ঘরগুলো, ছেলেদের, মেয়েদের, এগুলো বহুবচন বোঝায়। আবার কিছু একবচন শব্দ বহুবচন হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন হয়। আচ্ছা, কিছু শব্দের গঠনগত পরিবর্তন হয়, যেমন এক বচনে আমি, কিন্তু বহুবচন হলো আমরা। তুমি, তোমরা, সে, তারা, তিনি, তারা। এখানে দেখো, একেবারে গঠনগত পরিবর্তন হয়ে গেল, এখানে কিন্তু কোনো বিভক্তি আমরা দেখিনি, একেবারে গঠনগত পরিবর্তন হয়ে বহুবচন গঠিত হয়েছে। প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে সব, সমূহ, আবলি, মালা ইত্যাদি লগ্ন যোগ করতে হয়। তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সব, সমূহ, আবলি, মালা দ্বারা প্রাণী বা বস্তুর বহুবচন বোঝায়। এখান থেকে প্রশ্ন হতে পারে, প্রাণী বা বস্তুর বহুবচনে কোন ধরনের লগ্ন যুক্ত হয়? সব, সমূহ, আবলি, মালা, ভাই সব, পাখি সব, গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ, এগুলো প্রাণী বা বস্তুর বহুবচন বোধক লগ্ন। নিয়মাবলী, রচনাবলী, মেঘমালা, পর্বতমালা,
মানি পক্ষের বহুবচন করার সময় অর্থাৎ সম্মানী ব্যক্তির বহুবচনের ক্ষেত্রে আমরা গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ ইত্যাদি লগ্ন যুক্ত করি। যেমন সদস্যগণ বা সচিবগণ, দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীমণ্ডলী, সম্পাদক মণ্ডলী, পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ। এখানে খেয়াল করো, মানি পক্ষের বহুবচন করার সময় আমরা কোন ধরনের লগ্ন যুক্ত করি? গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। তাহলে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এই সমস্ত লগ্ন কোন ধরনের বহুবচনে ব্যবহৃত হয়? মানি পক্ষের বহুবচনে। অথবা প্রশ্ন হতে পারে মন্ত্রী এর বহুবচন কি হবে? মন্ত্রী বর্গ, পণ্ডিত, পণ্ডিত বর্গ। ঠিক আছে। আবার প্রশ্ন হতে পারে সম্পাদক বহুবচনে কোন ধরনের লগ্ন ব্যবহৃত হয়? মণ্ডলী। অনেক ক্ষেত্রে বচন লগ্ন ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে। আচ্ছা, আমরা অনেক সময় কোনো ধরনের এই যে দেখলাম এতক্ষণ লগ্ন ব্যবহার করে আমরা বহুবচন করে থাকি, আবার দেখা যায় কখনো কখনো লগ্ন ব্যবহার না করেও বহুবচন হতে পারে। যেমন বাজারে লোক কম। আচ্ছা, বাজারে লোক কম, লোক শব্দটাই বহুবচন। ঠিক আছে, লোক একজন হলে তখন সেটা লোকটি হয়, কিন্তু যখন আমরা লোক বলবো তখন সেটা বহুবচন বোঝায়। মৌমাছি মৌচাক বানায়। এখানে মৌমাছিরা মৌচাক বানায় বলার কোনো দরকার নাই, কারণ মৌমাছি মৌচাক বানায় এই বাক্যে আমরা মৌচাকে অনেক মৌমাছি থাকে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে বহুবচন। সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন। নারীর ক্ষমতায়ন, সমাজে নারীর অবশ্যই একজন না, এখানে এই নারীর দিয়েও বহুবচন বোঝায়। বাক্য দেখে তোমরা নির্দিষ্ট করতে পারবে। ঠিক আছে, এবার দেখো কিছু অনুশীলনীর প্রশ্নোত্তর আমরা দেখব। 1 নম্বর প্রশ্ন, একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্ন বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয় তার নাম বচন। নিচের কোনটি এক বচন? আমি, বইগুলি, পাখিরা, কলমগুলো। বইগুলি, মাঝিরা, কলমগুলো এগুলো সবই বহুবচন। আমি হচ্ছে এক বচন। মানি লোকের বেলায় বহুবচনে কি লগ্ন ব্যবহৃত হয়? মানি লোকের বেলায় গণ, বৃন্দ, মণ্ডলী বলেছিলাম, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এখানে মানি লোকের বেলায় বহুবচনে কোন লগ্ন ব্যবহৃত হবে? উত্তর হচ্ছে ক, বৃন্দ। এরপরে 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে? মৌমাছি মৌচাক বানায়, ছাত্ররা এসে জড়ো হয়েছে, এ নিয়ে আমাদের বলার কিছু নেই, হাজার হাজার কৃষক ফুলের চাষ করেন। আচ্ছা, এখানে হাজার হাজার এটা বহুবচন বোঝাচ্ছে, আমাদের বলার কিছু নাই, অনেক কিছু বলা যায়। ছাত্ররা এসে জড়ো হয়েছে, ছাত্ররা বহুবচন, আমাদের এখানে বহুবচন, তাহলে একমাত্র মৌমাছি এইটাই বহুবচন, কোনো কিছু ব্যবহৃত হয়নি। বহুবচন বোধক বিভক্তি যুক্ত না হয়েও বহুবচন বোঝাচ্ছে। ঠিক আছে, মৌমাছি মৌচাক বানায়, এটা হচ্ছে সঠিক উত্তর। আর ছাত্ররা, আমরা, আমাদের, হাজার হাজার কৃষক, এটা বহুবচন বোধক। এরপরে পর্বত শব্দকে বহুবচন করতে কোন লগ্নটি ব্যবহৃত হয়? পর্বতমালা। পর্বতমালা, মালা এই লগ্নটি ব্যবহৃত হয়। দেখো, ছোট্ট এই অধ্যায়টি আলোচনা করলাম, এবং এভাবে ধরে ধরে তোমরা যদি পড়ো তাহলে ইনশাল্লাহ ভালো নম্বর পাবে। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।